সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের নবম দশম শ্রেণীর 10 অধ্যায় উচ্চতর গণিতের অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির বেসিক পর্ব 3টা শেষ করার পর আমাদের আলোচনা ছিল এরকম যে আমরা বেসিক পর্ব শেষ করে কিছু বইয়ের গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব, এরপর আমরা সৃজনশীল আসবো। তারই ধারাবাহিকতায় আমরা আজকে, এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, তোমাদের 10.2 যে অনুশীলনীটা আছে তার 14 নাম্বার যে ম্যাথটা আছে এটা। তো তোমরা দেখো এটাকে কিভাবে সলভ করতে হবে, প্রত্যেকটা পয়েন্ট তোমরা বুঝে নিবা এবং এই ম্যাথে যতগুলো বেসিক আছে এগুলোর হেল্প নিয়ে আমরা অনেক বেশি সৃজনশীল সলভ করতে পারবো। তো অঙ্কটা গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে দেখো। তো কি বলছে তোমরা একটু খেয়াল করে দেখো। এখানে দেওয়া আছে একটা দ্বিপদী দেওয়া আছে 1 + x/2 টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে তৃতীয় পদের সহগ, চতুর্থ পদের সহগের দ্বিগুণ n এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ n এর পাওয়ার মানে পাওয়ার যেটা আছে এটা বের করতে হবে, বিস্তৃতির পদ সংখ্যা বের করতে হবে, মধ্যপদ নির্ণয় করতে হবে। তো আমরা ধারাবাহিকভাবে ম্যাথটা সলভ করার চেষ্টা করবো, তোমরা একটু দেখো। তো 1 + x/2 টু দি পাওয়ার n এর বিস্তৃতি। আচ্ছা, এত এর বিস্তৃতিতে তৃতীয় পদ। তো তোমরা একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু বেসিক গুলো আলোচনা করে আসছি। তো তোমরা যারা বেসিক ক্লাসগুলো করো নাই তারা বেসিক ক্লাসগুলো করে এখানে আসবে, না হলে একটু বুঝতে সমস্যা হবে। তো যেহেতু তৃতীয় পদ, আমরা কি জানি বলতো? আমরা জানি যততম পদ সি এর নিচে তার থেকে এক কম হয়। তো যেহেতু এখানে তৃতীয় পদ বলছে, তাহলে কি হবে? n/2। প্রথম পদ যেহেতু 1, এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই, এটার 1 এর উপর পাওয়ার যা দাও তাই হবে। তাহলে আমরা দ্বিতীয় পদ নিয়ে কাজ করি, দ্বিতীয় পদের পাওয়ার ডাইরেক্ট উপরেরটা বসাই দিতে হয়। তো আমরা যদি এটাকে একটু ক্যালকুলেট করি, এখানে 2 আছে, এটাকে আমরা কি লিখতে পারবো? n × n-1 ডিভাইডেড 2 গুণন 1। এই বেসিক গুলো কিন্তু তোমরা সবাই জানো। এবার এটাকে দেখো তো কি লেখা যায়? x² ডিভাইডেড হচ্ছে 4। এবার একটু দেখো n × n-1 এখানে কত হচ্ছে বলো তো? এটা হচ্ছে আমাদের বিস্তৃতিটা, এটা একটু খেয়াল করে দেখো, এটা দেয়া ছিল 1/4, এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 1/4। তো এটা যদি 1/4 হয়, আর কোথায় ঠিক করতে হবে? এবার দেখো এটা হচ্ছে 1/4, তাহলে এটা 4 এর উপর স্কয়ার মানে এটা হয়ে যাচ্ছে 16, তাহলে এটা হচ্ছে 32, আর এখানে কি থাকছে? x²। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের এই যে লাল যে আয়তক্ষেত্র আছে, এখানে তৃতীয় পদের সহগ তাহলে কত হবে? x² বাদে যা থাকবে তাই হচ্ছে তৃতীয় পদের সহগ, x² বাদে যা থাকবে সেটাই হচ্ছে কি? সহগ। আচ্ছা, এবার আমরা আলোচনা করব চতুর্থ পদের সহগ। চতুর্থ পদের সহগ। তো আগেরটার মতো চিন্তা করো, যেহেতু চতুর্থ পদ, তাহলে সি এর নিচে কত হবে? 3 হবে। প্রথম পদ নিয়ে কাজ করার কোনো কিছু নাই। এখানে কি হবে বলতো? দ্বিতীয় পদ হচ্ছে x/4, তার উপর হয়ে যাবে হচ্ছে কিউব। তাহলে n × n-1 n-2 ডিভাইডেড 3 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 3 গুণন 2 গুণন 1। আর এটাকে আমরা কি লিখতে পারবো দেখো তো? x³ ডিভাইডেড, এটা 4 এর উপর কিউব মানে হচ্ছে 64। তো যদি আমরা একটু ক্যালকুলেশনটা করে নেই, n থাকলো, n-1 থাকলো, n-2 থাকলো, এখানে 6, 6 এর সাথে 64 যদি আমরা গুণ করি, 6 এর সাথে 64 গুণ করলে কত হয় দাঁড়ালো? একটু ক্যালকুলেটটা করে নেই। 384। এটা হচ্ছে কত বলতো? 384, আর এইখানে x³ থাকলো। এখন তোমরা একটু দেখো এই যে এইটা, এখানে x³ বাদে যা থাকবে তাই হচ্ছে চতুর্থ পদের সহগ। তাহলে এখন শর্ততে আসো, এখন কোথায় আসো?
এখন একটু শর্তে আসো। এখানে কি বলছে, আমরা প্রথমে কিন্তু বিস্তৃতিতে ভুল লিখছিলাম, এখানে 2 হবে না 4 হবে, এটা আমরা কারেকশন করছি, তোমরা একটু দেখে নিবে ভালো করে। তো এখন কি বলছে, তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তাহলে এখানে দেখো তো, আমরা আগে তৃতীয় পদের সহগ লিখলাম n, n-1 ডিভাইডেড কত বলতো, 32। এটা কিন্তু এক্স স্কোয়ারটা লেখা যাবে না, ওর সহগ, হ্যাঁ। তো চতুর্থ পদের সহগের দ্বিগুণ, তাহলে 2 ইন্টু n ইন্টু n-1, n-2 ডিভাইডেড কত জানি এখানে লিখবো, 384, 384। আচ্ছা, এবার তোমরা একটু দেখে নাও তো শর্তটা ঠিক আছে। ওরা কি বলছে, আমরা তৃতীয় পদের সহগ বের করছি, চতুর্থ পদের সহগ বের করছি। ওরা বলছে তৃতীয় পদের সহগটা চতুর্থ পদের সহগের দ্বিগুণ। আমরা সেই অনুযায়ী লিখে আসছি। দেখো, এটা ছিল তৃতীয় পদের সহগ, এটা ছিল চতুর্থ পদের সহগ। তো এটা চতুর্থ, অর্থাৎ তৃতীয় পদের সহগটা চতুর্থ পদের সহগের দ্বিগুণ। এখান থেকে আমাদের প্রথম যে ওরা মানটা পাইছে, অর্থাৎ n এর মান নির্ণয় করতে বলছে, n এর মানটা বের করে ফেলতে পারবো। তোমরা দেখো তো এখান থেকে কি করা যায়, এটার সাথে এটাকে কেটে দেওয়া যায়, এটার সাথে এটাকে কেটে দেওয়া যায়, এটার সাথে যদি আমরা এটাকে কাটি, তাহলে 384 কে 2 দ্বারা ভাগ দেব, 192। আর একটা, তাহলে এখানে কি থাকলো দেখো তো, এখানে আমরা একটু ক্যালকুলেট করে নিব। আচ্ছা, এখানে কোনো কিছু নাই, মানে উপরে কি থাকলো বল, আচ্ছা এইখানে যদি আমরা একবারই কাজ করে নিব, দেখো এখানে 192, এটা কাটলে 192, এটাকে যদি এইদিকে নিয়ে আসি, 192 ভাগ ছিল গুণ হয়ে গেল, এইখানে হলো 32, আর ওইখানে কি থাকলো n-2। ঠিক আছে, তাহলে n-2। এখন 132 কে তুমি 2 দ্বারা ভাগ, সরি, 192 কে তুমি 32 দ্বারা ভাগ দাও, 6। তাহলে এখান থেকে আমরা n এর মান পাচ্ছি 8। সর্বপ্রথম ওরা কি চাইছিল, n এর মান পাইছে, n এর মান আমরা বের করে ফেলছি, কত বলতো, 8। আচ্ছা, এবার আর একটু কষ্ট করে দেখো, বিস্তৃতির পদ সংখ্যা, এটা তোমরাই এখন ভালো করে বলতে পারবা, যারা বেসিক গুলো করে আসছো বা জানো তোমরা, যে n এর মান যত হয়, অর্থাৎ পাওয়ার যত হয়, পদ সংখ্যা তার থেকে একটা বেশি হয়, পাওয়ার যত হয় পদ সংখ্যা তার থেকে একটা বেশি হয়। তাহলে আমাদের n এর মান কত আসছে বলো তো, n এর মান আসছে 8, তাহলে পদ সংখ্যা কত হবে, 9টা পদ সংখ্যা। এবার আমরা বের করব পদ সংখ্যা। আচ্ছা, এখানে n ইকুয়াল কত বলতো, 8। অতএব পদ সংখ্যা n প্লাস 1, অর্থাৎ 8 প্লাস 1, 9। তাহলে পদ সংখ্যা কয়টি হবে, 9টি। পদ সংখ্যা কয়টি হবে, 9টি। আশা করি এই স্টেপ পর্যন্ত তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার আর কি বাকি থাকলো বলো, মধ্যপদ নির্ণয় করতে বলছে। কি বের করতে বলছে, মধ্যপদ। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, এবার আমরা আলোচনা করব মধ্যপদ। আচ্ছা, তোমরা বেসিক গুলোর কথা একটু মনে করো তো, আমরা কি বলছিলাম, যদি পাওয়ার জোর হয়, যদি পাওয়ার জোর হয় তাহলে মধ্যপদ হয় একটা, যদি পাওয়ার বিজোড় হয় তাহলে মধ্যপদ হয় হচ্ছে দুইটা। তাহলে এখানে আমাদের পাওয়ার কত, n এর মান কত বলো তো, 8। দেখো কত বের করছে, 8, তার মানে জোড় সংখ্যা। তাহলে আমাদের এই যে বিস্তৃতিটা দেয়া আছে, এই বিস্তৃতির মধ্যপদ কয়টা হবে, একটা, ওই মধ্যপদটা বের করতে হবে। ঠিক আছে, তো এখানে মধ্যপদ কি হবে, n প্লাস 1 ডিভাইডেড 2 তম পদ। তাহলে দেখো, n প্লাস 1 ডিভাইডেড 2 তম পদ যদি হয়, তাহলে আমাদের n এর মান কত, প্লাস 1 তম পদ। দেখো তো n এর মান কত, 8 প্লাস 1। এই দেখো দেখো, একটু ঠিক করে নাও এটাকে, n বাই 2 প্লাস 1 তম পদ, এইটার মান কত, n এর মান হচ্ছে 8, 2 প্লাস 1,
তার মানে 4+1 তম পদ, অর্থাৎ 5 তম পদ, দেখো তো ক্যামেরায় আসতেছে এটা? হ্যাঁ, চলে আসছে। আচ্ছা, তাহলে 5তম পদটা হবে কি মধ্যপদ, এবং এই মানটাও বের করে দেখাইতে হবে। মানটাও কি করতে হবে? বের করে দেখাইতে হবে। এখন আচ্ছা বলো যে এইখানে 5তম পদটা হচ্ছে মধ্যপদ, তাহলে সিএনএসি 4 হবে। এটা আমরা জানি যে যততম পদ হয় সিএনএসি তার থেকে এক কম হয়। আমরা এটার ব্যবহার করে আসছি এখানে। দেখুন, তৃতীয় পদ ছিল সিএনএসি 2, চতুর্থ পদ ছিল সিএনএসি 3, অর্থাৎ যততম পদ হয় সিএনএসি তার থেকে এক কম হয়। তাহলে এখানে পঞ্চম পদ সিএনএসি কত হবে বলে তো? সিএনএসি হবে তাহলে 4। আর এখানে এন লেখার সুযোগ নাই, তার কারণে এন এর মান আমরা বের করে ফেলেছি। তাহলে ব্যাপারটা কি হবে বলো? 8C4, প্রথম পদ নিয়ে কাজ নাই। দ্বিতীয় পদ কি বলতো? x² বাই 4, তার উপর কি হবে? 4। তাহলে আমরা এটাকে যদি একটু ক্যালকুলেট করে নেই, NC4 এর মান কত? NC4 এর মান একটু ক্যালকুলেট আমাদের এখানে করি। তাহলে দেখো তো, এইটা হচ্ছে 8 7 6 5 4 3 2 গুণন 1, এটা সেটা 70। এইটা করলে কত হয়? এটা 70। এইখানে x² কত হচ্ছে? আচ্ছা, এইটা হচ্ছে x², আমাকে একটু দেখতে দাও, এখানে কিন্তু স্কয়ার নাই। তার মানে এটা হচ্ছে x⁴, আর 4 এর উপর পাওয়ার 4 করলে কত হয়? 256। 256। তাহলে এখন একটু দেখো ক্যালকুলেশন ঠিক আছে? এটা 256, হ্যাঁ। তো এখন যেহেতু এটাও জোড় সংখ্যা এটাও জোড় সংখ্যা, কাটাকাটি করা যাবে। তো আমরা যদি 2 দ্বারা কাটি, তাহলে এখানে হচ্ছে 35 x⁴, আর 256 কে 2 দ্বারা কাটলে কত হয়? 128। 128। তাহলে মধ্যপদের মান হচ্ছে 35 x⁴। একটু চেক করে নাও ঠিক আছে কিনা ক্যালকুলেশনটা। আমাদের দ্বিতীয় পদ কি ছিল? এটা ডাইরেক্ট এটা বসায় দিয়েছি। তাহলে দেখো, আমাদের শর্ত অনুযায়ী n এর মান 8, পদ সংখ্যা হবে 9টা, এবং মধ্যপদ একটা, সেটা 5তম পদ। তাহলে সিএনসি কত? 4 হবে। সেই অনুযায়ী আমরা মানটাও বের করে ফেলছি। এইখানে কিছু গুরুত্বপূর্ণ বেসিক আছে, যেমন এনসি থাকলে কিভাবে ইউজ করতে হবে। এখানে 2 থাকলে n-n-1, n-n-1, এই টপিকগুলো তোমাদের সামনে পরবর্তী যখন আমরা সৃজনশীল সলভ করবো এগুলো কাজে লাগবে, হ্যাঁ। তো আশা করি তোমরা ম্যাথটা খুব ভালো করে বুঝতে পারছো। এর পরবর্তী ভিডিওতে আমরা এই টাইপেরই সৃজনশীল কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল আলোচনা করব, যেগুলো হুবহু ওই বেসিক সম্পূর্ণ কিছু সৃজনশীল তোমাদের পরীক্ষায় চলে আসবে, হ্যাঁ। তো ভালো থাকো সবাই, আশা করি ম্যাথটা ভালো করে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।